আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভারত পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তির জন্য গোপনে তৎপরতা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ব্লুমবার্গ নিউজের চমকপ্রদ তথ্য। 1 মের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার হওয়া এখনও নিশ্চিত নয়, ইঙ্গিত হঠাৎ কাবুল সফরে যাওয়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এবার হজ পালনের সুযোগ পাবেন না ষাটোর্ধ্বরা। সৌদি পৌঁছানোর আগেই নিতে হবে করোনা ভ্যাকসিনের 2 ডোজ। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ভারত পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তির জন্য গোপনে তৎপরতা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ব্লুমবার্গ নিউজ এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়, কয়েক মাস আগে আমিরাতের রাজপরিবারের উদ্যোগে শুরু হয় গোপন আলোচনা, যার ভিত্তিতে গত মাসে একটি অস্ত্রবিরতি চুক্তি সই করে 2 প্রতিবেশী। সমঝোতায় দীর্ঘমেয়াদী রোডম্যাপের সূচনা হিসেবে দেখা হয় ওই চুক্তিকে। আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শান্তি প্রক্রিয়ার পরবর্তী প্রক্রিয়া হবে দিল্লি ও ইসলামাবাদে নিজ নিজ দূতাবাস বহাল রাখা। 2019-এ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিক্রিয়ায় তা বন্ধ করে দেওয়া হয়। এরপরই বাণিজ্য সম্পর্কের সূচনা আর কাশ্মীর প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। গত সপ্তাহেই অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত বলে বার্তা দেন পাক সেনাপ্রধান। প্রতিশ্রুতি অনুযায়ী 1 মের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার হবে কিনা তা নিশ্চিত নয় এখনও। নির্ধারিত সময়সীমার মাত্র 1.5 মাস বাকি থাকতে এমন অনিশ্চয়তার ইঙ্গিত দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রোববার ঝটিকা সফরে কাবুলে গিয়ে আফগান প্রেসিডেন্টের সাথে তিনি বৈঠক করেন। সংঘাত বন্ধে আহ্বান জানান তালেবানের প্রতি। প্রথম রাষ্ট্রীয় সফরে 1 সপ্তাহের বেশি সময় ধরে এশিয়ায় অবস্থান করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। পূর্ব ঘোষণা ছাড়া রোববার হঠাৎই আফগানিস্তানে যান তিনি। বাইডেন প্রশাসনের প্রথম প্রতিনিধি হিসেবে বৈঠক করেন প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে। আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসের বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলোচনায় উঠে আসে শান্তি প্রক্রিয়া ও সংঘাত নিয়ে উদ্বেগ। আলোচনার ভিত্তিতেই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হওয়া উচিত বলে মনে করেন অস্টিন। এদেশের সংঘাতের ঘটনা এখনো সংখ্যায় অনেক বেশি। অবশ্যই চাইবো তা কমে যাক। আমি আসলে আফগান প্রেসিডেন্টের কাছে কোনো বার্তা নিয়ে আসিনি, বরং তাদের কথা শুনতে চেয়েছি, তাদের অবস্থান বুঝতে চেয়েছি। জঙ্গি দমনে 2001 সালে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। 20 বছর পরও 2500-এর মতো মার্কিন সেনা অবস্থান করছে দেশটিতে। গত বছর দোহায় তালেবান, আফগান সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী 1 মের মধ্যে সব সেনা ফিরিয়ে নেয়ার কথা যুক্তরাষ্ট্রের। সে সময়সীমার মাত্র 1.5 মাস বাকি থাকলেও স্পষ্ট কিছু জানাননি পেন্টাগন প্রধান। নির্ধারিত সময়ে সেনাদের সরিয়ে নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার আমাদের প্রেসিডেন্টের। চুক্তি পর্যালোচনায় আমার জন্য এই সফর সহায়ক হবে। অবশ্য প্রতিশ্রুত সময়ের মধ্যেই মার্কিন সেনা প্রত্যাহার চায় তালেবান। বিদেশি সেনাদের চলে যেতে হবে। বাইরের কাউকে আমাদের ওপর কিছু চাপিয়ে দিতে দেব না। সমস্যা সমাধান চাইলে দোহা চুক্তির বাস্তবায়ন করতে হবে। কেউ যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে তবে তার দায় তাদেরকেই নিতে হবে। গত সপ্তাহে ওয়াশিংটন ইঙ্গিত দেয়, 1 মের মধ্যেই সব সেনা সরানোর প্রতিশ্রুতি পূরণ কঠিন হবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবছর 60 বছরের বেশি বয়সীরা পবিত্র হজ পালনের সুযোগ পাবেন না। রোববার সৌদি আরব 1442 হিজরি সনের হজ প্রটোকল বা বিধিমালা ঘোষণা করে, যাতে বলা হয়, রিয়াদে পৌঁছানোর আগে নিবন্ধিত মুসল্লিদের নিশ্চিত করতে হবে 2 ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ। অবশ্য কত সংখ্যক মানুষ অংশ নিতে পারবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। মহামারী প্রকোপে গেল বছর বিদেশি কোনো মুসল্লিকেই পবিত্র হজ পালনের অনুমোদন দেয়নি সৌদি সরকার। সীমিত পরিসরে সেদেশে বসবাসরত কয়েক হাজার মানুষ পান হজের সুযোগ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও এবছর বহির্বিশ্বের মুসলিমদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দিচ্ছে প্রশাসন। কিন্তু হজ করতে ইচ্ছুকদের জন্য দেয়া হয়েছে কিছু বিধিমালা, যার অন্যতম 18 থেকে 60 বছর বয়সীরাই শুধু অংশ নিতে পারবেন 1442 হিজরি সনের হজব্রতে। তাছাড়া সৌদি আরবের পথে রওনা হওয়ার আগেই নিশ্চিত করতে হবে 2 ডোজ করোনা ভ্যাকসিন।
নীতিমালা অনুসারে রিয়াদে পৌঁছানোর 1 সপ্তাহ আগেই সম্পন্ন হতে হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। যাত্রার 72 ঘন্টা আগে পরীক্ষায় আসতে হবে করোনা নেগেটিভ। আর সৌদি ভূখণ্ডে ঢোকার পর থাকতে হবে 72 ঘন্টার কোয়ারেন্টাইনে। সেখানে আরেক দফা নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত না হলেই মুসল্লিরা পাবেন ছাড়পত্র। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত বিধিমালা তো থাকছেই। ওমরা হজের জন্য সৌদির 20,000 এবং 60,000 বিদেশি মুসলিমকে অনুমতি দিলেও মূল হজে অংশগ্রহণকারীদের সংখ্যা এখনও প্রকাশ করেনি রিয়াদ। 8 জিলহজ শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। সেই হিসেবে এবছর জুলাইয়ের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে পবিত্র হজ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর কার্যকর করা হবে। রোববার নির্বাচনী সংকল্পপত্র বা ইশতেহারে এই প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বলেন, নাগরিকত্ব প্রদানের ইস্যুটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ হলেও তা বাংলাতে কার্যকর করা হবে। এছাড়া পুনর্বাসনের জন্য প্রত্যেক শরণার্থী পরিবারকে বাৎসরিক 10,000 টাকা অনুদানের পরিকল্পনা রয়েছে, যা সরকারের পুরো শাসনামল বা 5 বছর ধরেই দেওয়া হবে। ইশতেহারে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারি চাকরিতে নারীদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। এছাড়া মেয়েদের বিনামূল্যে লেখাপড়ার জন্যও থাকবে সরকারের প্রকল্প। কিষাণ সম্মান নিধিতে কৃষকদের বছরে 10,000 টাকা। বলেন, ক্ষমতায় এলেই 7ম বেতন কমিশন কার্যকর হবে, কমানো হবে প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য। सिटीजनशिप अमेंडमेंट एक्ट को पहली ही कैबिनेट में প্রথম মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করা হবে। 70 বছর ধরে যেসব শরণার্থী বসবাস করছেন তাদের মনে ভারতীয় নাগরিকত্ব না হওয়ায় দুঃখ রয়ে গেছে। তাদের বৈধতা দিবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ কর্মসূচির আওতায় 5 বছর ধরে প্রত্যেক শরণার্থী পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হবে। বহির্বিশ্বের আক্রমণ থেকে মিয়ানমারকে রক্ষায় সেনাবাহিনীকে কঠোর নির্দেশনা দিলেন জান্তা প্রধান মিন অং লাইং। দেশটিতে অব্যাহত অভ্যুত্থান বিরোধী গণবিক্ষোভ যাতে দ্বিতীয় দিনের মতো অংশ নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি, অবিলম্বে সমঝোতা আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে হবে, নতুবা করোনা ভাইরাসের পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া কঠিন হবে। একই দিন মাইক ও কোকো দ্বীপের সামরিক ঘাঁটি সফরে যান জান্তা প্রধান। সেখানে অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার নির্দেশ দেন সেনাবাহিনীকে। সামুদ্রিক অঞ্চলটিতে রয়েছে চীন ও ভারতের প্রভাব। ফেব্রুয়ারির 1 তারিখ অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। তখন থেকে সহিংসতায় প্রাণ হারান 247 জন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনে শূকরের কোনো কিছুই ব্যবহার করা হয়নি। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে এমন কিছুই এতে নেই। রোববার এই তথ্য জানিয়েছে টিকার উৎপাদক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। কয়েকদিন ধরে টিকাটি নিয়ে বিতর্ক চলছে। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শূকরের উপাদান ব্যবহৃত হয় এমন অভিযোগ তুলে টিকাটি হারাম ঘোষণা করে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ মুসলিম কাউন্সিল। তবে অ্যাস্ট্রাজেনেকা বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ভ্যাকসিন তৈরির কোনো পর্যায়ে শূকর বা অন্য কোনো প্রাণীর উপাদান ব্যবহৃত হয়নি। এই সপ্তাহেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে করোনা ভাইরাসে প্রায় 40,000 মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রফতানি নিষেধাজ্ঞার কারণে 2 মাস পিছিয়ে যেতে পারে ব্রিটেনের ভ্যাকসিন সরবরাহ কর্মসূচি। তাতে লোকসানের মুখে পড়বে দেশটি, ক্ষয়ক্ষতি হবে ক্রেতা দেশগুলোর। তথ্য বিশ্লেষণকারী সংস্থা এয়ারফিনিটির তথ্য বলছে, ইউরোপের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতেই এই কৌশল। চলতি গ্রীষ্ম মৌসুমে পুরোপুরি ব্যবসা বাণিজ্যে ফিরতে মরিয়া ইউরোপের দেশগুলো। সে কারণেই জোট আটকে দিতে যাচ্ছে বহির্বিশ্বে যুক্তরাজ্যের টিকা বন্টনের চালান। ইউর অভিযোগ, নিজস্ব চাহিদা পূরণ না করে বাইরের দেশগুলোর কাছে ভ্যাকসিন বিক্রি করছে যুক্তরাজ্য। বিষয়টি ঠেকাতে এরই মাঝে ব্রিটেনের ওপর ইউ বিধিমালার 122 নম্বর অধ্যাদেশ জারির প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স ও জার্মানি। শেষবার 1970 সালে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় বন্টন সরবরাহ রোধে নীতিমালা ব্যবহৃত হয়েছিল। বিশ্বের 27,27,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 6,000-এর কাছাকাছি। 1200-র বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলে। দৈনিক মৃত্যু সংক্রমণে এখনও শীর্ষে লাতিন দেশটি। রোববারও 48,000-এর কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। দ্বিতীয় সর্বোচ্চ 608 জন মারা গেছেন মেক্সিকোতে। 439 জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 5,55,000। এদিকে 4 মাসের ব্যবধানে ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু আর সংক্রমণ। রোববারও দেশটিতে মারা গেছেন 213 জন। সংক্রমণ শনাক্ত হয় 47,000-এর ওপর। এই দিন বিশ্বজুড়ে প্রায় 4,20,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। মোট সংক্রমিত 12,38,00,000-এর বেশি।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে না এলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আবারও জোর দিয়ে বলেন, তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই পরমাণু চুক্তির শর্ত মেনে নেবেন তারা। আমেরিকার সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি ব্যর্থ। আশা করছি পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মতো সে পথে হাঁটবেন না জো বাইডেন। সে চেষ্টা করলে আগের যে কোনো সময়ের চেয়ে কঠোরভাবে জবাব দেবে ইরান। তারা যদি সত্যি তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, আমরাও চুক্তির শর্ত পালন করব। চারপাশে অথই সাগর থাকলেও মিঠা পানির সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে তাইওয়ানে। খরা থেকে মুক্তির জন্য কোনো চেষ্টাই বাদ দিচ্ছে না দেশটি। একের পর এক কূপ খনন, ঈশ্বরের কাছে প্রার্থনা, এমনকি কৃত্রিম মেঘ তৈরির মাধ্যমে চলছে পানির সরবরাহ বাড়ানোর চেষ্টা। বিশ্ব পানি দিবসে তাইওয়ানবাসীর এই সংগ্রামের খবর জানা পরিবারে। একসময় সমুদ্রদেবীর এই প্রার্থনা নিয়মিত চিত্র ছিল তাইওয়ানে, কিন্তু আধুনিক যুগে প্রথাটি ভুলতে বসেছিল দেশটির মানুষ। পানির সংকটে নিরুপায় হয়ে দীর্ঘ 58 বছর পর তাই আবারও সমুদ্রদেবীর কাছে প্রার্থনায় বসেছে তাইচুং শহর। বৃষ্টির জন্য প্রার্থনা নিয়ে টানা 3 ঘন্টার বন্দনায় যোগ দেন কমপক্ষে 2000 মানুষ। কৃষকদের পাশাপাশি ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও। সমুদ্র ঘেরা তাইওয়ান কয়েক বছর ধরেই তীব্র খরার কবলে। নদী শুকিয়ে পরিণত হয়েছে চরে, 10 ভাগের মাত্র 1 ভাগ পানি আছে জলাধারগুলোয়। প্রচণ্ড দাবদাহে গাছের পাতা, ক্ষেতের ফসলও যাচ্ছে জ্বলে পুড়ে। মূলত বসন্তকাল থেকেই শুরু হয় বৃষ্টিপাত, কিন্তু গেল কয়েক বসন্ত ধরেই খরা। সারা জীবনে এতটা কষ্টে ভুগিনি। পানি স্বল্পতা দীর্ঘায়িত হলে মাঠের ফসল ঘরে তুলতে পারবো না, খেতেই সেসব শুকিয়ে যাবে। আর বৃদ্ধ বয়সে নতুন কাজ পাওয়াটাও অসম্ভব। পানির যোগান দিতে চেষ্টায় কমতি রাখছে না সরকার। চলছে কূপ খনন, বিমান বাহিনীর C-130 উড়োজাহাজের সহযোগিতায় কৃত্রিম মেঘ সৃষ্টির চেষ্টা। তবে হন্যে হয়ে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে প্রশাসন। কেউ কেউ আশ্বস্ত করছেন এটা কিছুদিনের কষ্ট মাত্র, কিন্তু অতীতের দিকে ফিরে তাকালে কোনো ভরসা পাই না। বহুদিন ধরে পানির কষ্টে ভুগছে তাইওয়ান, সেটা আর দীর্ঘায়িত হতে দিতে চাই না। তাইওয়ানের মিঠা পানির 70% ব্যবহৃত হয় চাষাবাদে। খরার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির ধান, আম ও পেয়ারার উৎপাদন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে সরকারি বাহিনীর ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয় অন্তত 5 বেসামরিক নাগরিকের। রোববারের ঘটনায় আহত হাসপাতালে আরও 5 চিকিৎসাকর্মী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য, সরকারি বাহিনীর এক সেনা চৌকি থেকে ছোড়া হয় কামানের গোলা। লক্ষ্য ছিল আলেপ্পোর পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতাল। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালের ভবন। সিরিয়ায় প্রায় হামলার শিকার হয় হাসপাতালগুলো। বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী করা হয় সরকার ও মিত্রজোটকে। 14% দর পতন হলো তুরস্কের মুদ্রার লিরার। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্তের পরই মুদ্রাবাজার এমন অস্থিতিশীল হয়। রোববার হঠাৎই নাজি আবালকে অপসারণের ঘোষণা দেয় সরকার। এই নিয়ে 2 বছরের মধ্যে পদটিতে তৃতীয়বার পরিবর্তন এলো। গেল নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর মূল্যস্ফীতি মোকাবেলায় 15% পর্যন্ত সুদের হার বৃদ্ধি করেন তিনি। তার অপসারণে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা বড় ধরনের ধাক্কা খেয়েছেন। গেল সপ্তাহে 19% ছিল সুদহার, যার ফলে অর্থ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন অনেক বিদেশি উদ্যোক্তা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে মূল্যস্ফীতি রোধে চলমান আর্থিক নীতিমালাই মেনে চলবে। নতুন গভর্নর হচ্ছেন সাবেক এমপি সাহব কাভিসোগলু। বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এখনও অব্যাহত ভারী বৃষ্টি। রোববার উদ্ধার করা হয়েছে কমপক্ষে 18,000 মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রাদেশিক রাজধানী সিডনি ও কুইন্সল্যান্ড। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 100 বছরের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করছে অস্ট্রেলিয়ার একটি অংশ। 2.5 কোটি মানুষের প্রদেশটির বাসিন্দাদের জন্য কঠিন পরীক্ষা বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে চলতি সপ্তাহের পুরোটা সময় বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। যথাসম্ভব বাড়ি থেকেই দাপ্তরিক কাজের নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের। শেষবার 1961 সালে এতটা ভয়াবহ বন্যা দেখেছে নিউ সাউথ ওয়েলস। ব্রাজিলে করোনা ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন প্রদেশ ও শহরে জারিকৃত লকডাউন গভর্নর মেয়রদের স্বেচ্ছাচারী আচরণ, এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। রোববার রিও ডি জেনেরিওতে তার 66তম জন্মদিন উদযাপন করেন তার ভক্ত সমর্থকরা। দেশটিতে কোভিড-19 সর্বোচ্চ সংক্রমণের সময়ও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না তার মধ্যে। ব্রাজিলিয়ায় প্রেসিডেন্টের বাসভবনের সামনে উৎসব করেন অনেকে। সেখানে সমর্থকদের সাথে সস্ত্রীক যোগ দেন বোলসোনারো। তীব্র সমালোচনা করেন স্থানীয় প্রশাসনের কোভিড বিরোধী পদক্ষেপের। ব্রাজিলের প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে করোনার দৈনিক সংক্রমণ আর মৃত্যুর। রোববারও মৃত্যু হয় 1200-র বেশি মানুষের।
কিছু স্বেচ্ছাচারী কর্মকর্তা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে, তাদের সীমা অতিক্রম করছে। তবে নিশ্চিত থাকুন, আমি আপনাদের জন্য সবকিছু করব। যতদিন বেঁচে থাকবো, প্রেসিডেন্ট পদে থাকবো, কেবল ঈশ্বরই আমার অবস্থান থেকে সরাতে পারবে। অবকাশ যাপনে বরফের রাজ্যে ভ্রমণে বেরিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফর সঙ্গী হিসেবে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ঘুরে বেরিয়েছেন সাইবেরিয়ার দুর্গম এলাকায়। পাহাড়ি এলাকার জঙ্গলে নিজেই গাড়ি চালান পুতিন। বরফে ঢাকা পার্বত্য এলাকার পথে পথে ছবি তুলেছেন তারা, ভিডিও ধারণ করেছেন দুজন। জো বাইডেনের সাথে কথা লড়াইয়ের জেরে যখন রুশ মার্কিন উত্তেজনা তুঙ্গে, তখন প্রকাশিত হলো পুতিনের আনন্দ ভ্রমণের ভিডিও। সের্গেই শোইগুর কাঠের কারখানা পরিদর্শন করেন পুতিন। নানা ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে যুগীয় রেডিও সারাইয়ের কারখানা চালু রেখেছেন ভারতের হায়দ্রাবাদের এক ব্যক্তি। অ্যান্টিক সব রেডিওর সংগ্রহশালাও বলা যায় একে। যুগের পরিবর্তন হলেও টিকিয়ে রাখার চেষ্টা করছেন প্রায় ৮০ বছরের পুরনো ব্যবসা। শৌখিন ও ঐতিহ্যপ্রিয় বহু মানুষ তার কাস্টমার। প্রায় ৮ দশকের পুরনো দোকানে ঢুকলে যেন তাজা হয়ে উঠবে ৬০-৭০ দশকের স্মৃতি। অত্যাধুনিক গ্যাজেটের যুগেও বিনোদনের পুরনো এই মাধ্যমটিকে সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন। অতি পুরনো সব রেডিও প্রাণ ফিরে পায় তার দক্ষতায়। এখনকার প্রযুক্তি হলো চিপস আর মাদারবোর্ড নির্ভর। এগুলো সারানোর সুযোগ নেই, একমাত্র উপায় পরিবর্তন। আর এসব রেডিও এখনো সারানো যায়, এমনকি ৫০ বছর পরও ঠিক করা যাবে। এই রেডিওটি ৮০ বছরের পুরনো, ঠিকঠাক করা হলে আবারও ভালো আওয়াজ বের হবে। এই অ্যান্টিক রেডিও সেট সারাইয়ের কারখানাটির অবস্থান হায়দ্রাবাদের দক্ষিণে। বেশিরভাগ কাস্টমারই শখের বসে ঠিকঠাক করে নিতে চান একসময়ের বিনোদনের সেরা মাধ্যমটি। কেবল ভারত নয়, মহিউদ্দিনের সার্ভিস সেন্টারে ভারতের বাইরে থেকেও আসে অর্ডার। আমরা ভারতের সব জায়গা থেকে কাজ পাই, এমনকি সৌদি আরব, আমেরিকা, ব্রিটেন থেকেও আমাদের কাছে পুরনো রেডিও পাঠায়। ১৯৪৮ সালে জার্মানি থেকে একটি রেডিও এনেছিলেন তার বাবা। কারিগরি ত্রুটিগুলো সারিয়ে সেটি বিক্রিও করেন। এরপরই চালু করেন এই সার্ভিস সেন্টার। যুগের পরিবর্তন হলেও পৈতৃক ব্যবসা টিকিয়ে রেখেছেন মহিউদ্দিন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।